সংস্কার ওদের কাছে খুব জরুরি হতে পারে, জনগণের কাছে ফালতু ইস্যু। সবই তো অবৈধ, গণভোটও অবৈধ। অবৈধ বলেই তো একটু ঝুলে আছে এখনো। নতুন করে সংসদ সদস্য বানাবেন, এত সংসদ সদস্য দিয়ে কি করবে বাংলাদেশ? অন্তর্বর্তী সরকার আমাদের যে গণঅভ্যুত্থানের স্বপ্নকে চুরমার করে দিয়েছে এবং দেশটাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে। যেগুলো শেখ হাসিনা করেছেন বলে এখন গোলামি চুক্তি হেন তেন ডিক্লার করেছিল, তো সবগুলোতে আবার রিইনস্টল করার জন্যই ভারতের পা ধরছে। আমরা যে হোটেলে উঠেছিলাম, প্যালেস্টাইন হোটেল, সেই হোটেলে চারদিকে বোমা পড়ছে, কিন্তু আমাদের হোটেলে বোমা মারে নাই। এবং জনগণ নাই বলে তারা ইরানকে পাল্টা আক্রমণ করছে না, ইরান পাত্তাই দিচ্ছে না। সব কিছু মিলে একটা লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তাল, সারা বিশ্বেই এর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রভাব পড়ছে। একই সঙ্গে এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও লেবাননে কিন্তু ইসরায়েলি হামলা অব্যাহত আছে এবং সেখানে আমাদের অনেক সাংবাদিক ভাই হতাহত হয়েছেন। সর্বশেষ দেখলাম যে সাংবাদিকদের বহন করা একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা করেছে। যুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও আক্রান্ত হন, ঝুঁকিতে থাকেন, কেননা তারা যতই বিপদসংকুল পরিস্থিতি হোক, তারা পেশাগত দায়িত্ব পালন করতে রণাঙ্গনে যান এবং একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। এই যুদ্ধ সাংবাদিকতা এর অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলবো এবং পারিপার্শ্বিক বাংলাদেশের চলমান রাজনীতি, সাংবাদিকতা ইত্যাদি নিয়ে কথা বলবো সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরের সঙ্গে। আনিস আলমগীর, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। প্রথমে শুরু করি, ধন্যবাদ আপনি যে আমন্ত্রণ দিলেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে, যদিও এই মুহূর্তে যুদ্ধবিরতি আছে, কিন্তু কখন যুদ্ধবিরতি ভেঙে যাবে আমরা জানি না। আপনি বাংলাদেশ থেকে অনেক বছর আগে ইরাক যুদ্ধে সংবাদ সংগ্রহ করতে বাগদাদ গিয়েছিলেন। যদি সেখানে সংক্ষেপে সেই যুদ্ধের মধ্য দিয়ে যে সাংবাদিকতার যে অভিজ্ঞতা, যদি চর্চার দর্শকদের সঙ্গে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করেন। সেটা ছিল 2003 সালে, আপনার এই মার্চে এই যুদ্ধটা শুরু হলো। 20শে মার্চ শুরু হয়েছিল, প্রায় 8-9 তারিখ এপ্রিল পর্যন্ত বোধহয় এটা এক্সটেন্ড করছে। এবং আমাকে পাঠানো হয়েছিল দৈনিক আজকের কাগজ থেকে, তখন আমি এখানে কাজ করতাম। আমাকে চয়েস করা হয়েছিল। তার আগে আরেকটা যুদ্ধ হয়েছিল 2001 সালে, আফগান ওয়ার, সেটাও আমি কভার করেছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে এডিটর আমাদের কাজী শাহেদ আহমেদ বললো যে তোমাকে যেতে হবে। তো আমরা অনেক ডেট নিয়ে অনেক ইয়েতে ছিলাম, টেনশনে ছিলাম কোন দিন যাব। এটা কিন্তু বিরাট একটা বিষয়। যুদ্ধ সাংবাদিকতা যারা করতে চায় তাদের কিন্তু আগে জানতে হবে যে কোন সময় যাবে, কারণ ওই টাইমটা যদি কোন সময় যাবে এবং কোন পথ দিয়ে যাবে ওইটা যদি না হয় কিন্তু অবস্থা আপনার বিপদে আপনি আরও বেশি পড়বেন। সেটা হয়েছিল আমি যখন ইরাকে গেলাম, সেটা 10ই মার্চ ছিল। যে দেখি এক সাংবাদিক যারা ফরেন করেসপন্ডেন্ট ছিল প্রায় তখন 2000-এর মতো, অনেকে টায়ার্ড, বলছে 2 মাস ধরে বসে আছি, 3 মাস ধরে বসে আছি, কারণ যুদ্ধ লাগবে এই পরিস্থিতি চলতেই ছিল। জাতিসংঘে রেজুলেশন নেই, আমেরিকা এক কথা বলে, বাইরের লোকেরা এক কথা বলে। সো সব কিছু মিলিয়ে যুদ্ধ শুরু হবে কোন দিন, এটা এখন আমরা ওইটা পর্যালোচনা করছিলাম ঘরে বসে। আমরা দেখলাম যে কখন লাগতে পারে। তো আমার এডিটর তখন ইয়েতে ছিল, নিউ ইয়র্কে ছিল। উনি আসলেন, বললো যে আনিস, কোনো সন্দেহ নাই যে তিনি তো সেনাবাহিনীতে ছিলেন, সুতরাং তার একটা অভিজ্ঞতা আছে। আমরা একটা ডেডলাইন ঠিক করলাম। আমাদের কাজী নাবিল আহমেদ ছিল আমাদের তখন নির্বাহী সম্পাদক, তিনিও এটাতে যোগ দিলেন। আমরা তিন মাথায় চিন্তা করে আমি গেলাম, এবং আমি 10 দিন আগে গেলাম। আমি যখন গেলাম তখন কিন্তু আর সাংবাদিক যাচ্ছে না,
এই 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 মানে আমার মনে হয় আমি আমি বোধহয় শেষ ফ্লাইটে গেছি, এমন এক অবস্থা। এবং জর্ডানের একটা ফ্লাইট ছিল, আর কোনো ফ্লাইট ওইখানে ইয়ে করছে না, অপারেশনই ছিল না। জর্ডান টু বাগদাদ একটা ফ্লাইট ছিল। তো নামার পরে কয়দিন তখনই দেখলাম যে বিদেশি সাংবাদিকদের যাদের সাথে পরিচয় হলো, সবার এই আক্ষেপ যে কোন দিন যুদ্ধ লাগবে। তা আমার যে বেশি অপেক্ষা করতে হয়নি, আমার সপ্তাহখানেকের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং যুদ্ধ শুরু হওয়ার আগে এই যে 2000 সাংবাদিকের কথা বললাম, তার মধ্যে সিংহভাগ চলে গেছে। আবার যে যখন যুদ্ধ শুরু ডেডলাইন দিয়ে দিল যে 20 তারিখ রাতে আক্রমণ করবে, বুশ যখন ইয়ে হলো, আপনার সিনিয়র বুশ, তখন যখন ইয়ে হলো তখন ভাবলাম আর কি যে বেঁচে থাকা তখন সংগ্রাম শুরু হয়ে গেল। যুদ্ধ মানেই তো আপনি যখন বিপদে আছেন, তেমন একটা পরিস্থিতি যেমন আছে, তেমনি আবার যারা বিপদে পড়েছে তাদেরকে নিয়েও আপনাকে লিখতে হবে। দুইটাই, আপনার জীবনও রক্ষা করতে হবে এবং তাদের অ্যাট্রোসিটি নিয়ে লিখতে হবে। যুদ্ধ সাংবাদিকতা অনেকে মনে করেন যে কয়টা বোমা পড়লো, কয়জন কে কোন বিমান মানে ইউজ কয়জন করলো, মারা গেল সেটাই ঘটনা না, না সেটাই। কয়জন মারা গেলো সেটাও যে আপনি গুনতে পারবেন তা না। যুদ্ধের মূল বিষয় হচ্ছে মানবিকতা তুলে ধরা। যুদ্ধের পারিপার্শ্বিকতায় যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষ মরছে এবং মানবিক যে গুণাবলীগুলো ধ্বংস হচ্ছে, সেগুলোই তুলে ধরা। অ্যাট্রোসিটির মূল এফেক্ট কোথায় হচ্ছে সেটা তুলে ধরা চেষ্টা করেছি সেটা। এবং সেদিন থেকে 51 দিন পর্যন্ত সেখানে আমি ছিলাম। যুদ্ধের প্রায় 20 দিন, যুদ্ধ শেষ হওয়ার 20 দিন পর ছিলাম, তারপরে এসেছি আমি। আপনার ওই সময় সবচেয়ে বড় ঝুঁকিটা কেমন ছিল, কিরকম ছিল? ঝুঁকিটা তো ওইটাই, যে কোনো মুহূর্তে আপনার গায়ে পড়তে পারে বোমা, যে কোনো মুহূর্তে আপনার বিল্ডিংয়ে আপনি পড়তে পারে। বাগদাদের বাইরে গেছিলেন? হ্যাঁ, আমরা বাগদাদের বাইরে গেছি, হিল্লা এবং অন্যান্য এলাকায় নিয়ে গেছিল সেটা আমাদেরকে। এবং আমি ব্যাবিলনে গেছি নিজ উদ্যোগে। সেটা সেটা যখন যুদ্ধ পরিস্থিতি দেখানোর জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিল অনেক সময়। বাগদাদ আমরা আসলে 460 জন বা 360 জন, আমি ফিগারটা ঠিক এই মুহূর্তে মনে নাই, 360 জন বা 460 জন মতো সাংবাদিক আমরা একসঙ্গে মুভ করতাম, বা আমরা ইরাক গভর্নমেন্টের ইয়েতে ছিলাম, তত্ত্বাবধানে ছিলাম, যে আমরা কোথায় যাব না যাব, আমাদের গাড়িগুলো কোথায় যাবে না যাবে, এগুলো তারা ফলো করতো, তাদের লোক দেওয়া ছিল। তো সেই পরিস্থিতিতে আমরা মুভ করতাম। কিন্তু একটা আশার জায়গা ছিল, যেখানে যে আমরা যে বিল্ডিংয়ে আছি সেই বিল্ডিংটাতে আমেরিকানরাও আছে, আমেরিকান সাংবাদিক আছে, ওয়েস্টার্ন সাংবাদিকই তো সবচেয়ে বেশি। আমাদের এই অঞ্চল থেকে তো সাংবাদিক যায়ই নেই। ভারতের একজন সাংবাদিক ছিল আর আমি ছিলাম। তো এই সাংবাদিকগুলোকে প্রোটেকশনের যে বিষয়টা সেটা তাদের মাথায় যে ছিল না তা না। আমরা যে হোটেলে উঠেছিলাম, প্যালেস্টাইন হোটেল, সেই হোটেলে চারদিকে বোমা পড়ছে, কিন্তু আমাদের হোটেলে বোমা মারে নাই। কিন্তু দেখা গেল যে যুদ্ধ যেদিন শেষ হচ্ছে, মানে তার আগের দিন আমাদের হোটেলে বোমা মারলো। এটা বোমা যে নিক্ষেপ করেছে তা না, এটা মার্কিন সৈন্যরা মেরেছিল, যে আপনার মোটর সেল মেরেছিল। এবং আমাদের তিনটা রুম এফেক্টেড হলো তার কারণে, এবং একজন সাংবাদিক তাৎক্ষণিক মারা গেছে আর 2জন হসপিটালে নিয়ে গেছে। তো সেই দিনটা সবচেয়ে ভয়াবহ ছিল। এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, এবং গাজায় ইসরায়েলি বাহিনী হামলার সেটা ছিল স্থল যুদ্ধ। মানে ইসরায়েলি বাহিনী সরাসরি সেই ভূখণ্ড দখল করেছিল। আর সেখানে অনেক সাংবাদিক হতাহত হয়েছেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা হচ্ছে আকাশপথে এবং নৌপথে। সুতরাং সরাসরি এই যুদ্ধের অভিজ্ঞতা বা যুদ্ধের সংবাদ সংগ্রহ করাটা মানে সরাসরি সেখানে যাওয়াটা কঠিন। এবং আপনি সেই ইরাক যুদ্ধ এবং এখন যে ইরান যুক্তরাষ্ট্র যে স্তরে যুদ্ধটা হচ্ছে, সেখানে যুদ্ধ সাংবাদিকতাটা কিভাবে মানে তারা সংবাদ সংগ্রহ করছেন বা কিভাবে এটা অলমোস্ট সেম। আপনি ইরাকে যে যুদ্ধ হয়েছিল সেটাও কম্পিউটারাইজ যুদ্ধ ছিল। আপনার কোন বিল্ডিংয়ে বোমটা মারবে, ঠিক ওই বিল্ডিংয়ে মারছে, পাশে বিল্ডিং কিন্তু মারে নাই। সো টার্গেটেড বিল্ডিংস ছিল। আমরা বললাম না আমাদের হোটেল, আমরা আছি কিন্তু আমাদের চারপাশে হোটেল টার্গেট করা হয়েছিল। বিভিন্ন স্থাপনা ছিল, মিলিটারি স্থাপনা যেখানে ছিল, যেখানে যেখানে তাদের সন্দেহ হচ্ছিল ওই বিল্ডিংগুলা, তার কমিউনিকেশনস ডিসরাপশন তৈরি করা,
মানে টেলিফোন তো কোনো কিছুই নাই, ইন্টারনেট তো নাই, এই জাতীয় অবস্থা তৈরি করেছিল। তো এটা টার্গেট করে করা হয়। এখানেও তাই, এখানেও ইরানের যে সমস্ত জায়গাগুলোতে ওরা মারবে সেখানে মারছে, ইরানও ঠিক ওইভাবেই মারছে। সো এবং যুদ্ধ ইরান এখন আর ইরান আপনি গুলি নিয়ে আসবেন, ইরানের আমার মারবেন। অভিযানের পরিধিটা তো অনেক বড়, কারণ তারা উপসাগরীয় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, হোল অনেক মিডল দূর, ইস্টের যত সব দেশেই তো আছে পুরো মার্কিন না, ঘাঁটি। সব দেশেই যেখানে মার্কিন স্থাপনা, তাদের লক্ষ্যবস্তু ছিল মার্কিন স্থাপনা, এবং সেখানে সেটি আপনি বলছেন, তারপরে এটা ফলো করেছেন কিনা? হ্যাঁ, ফলো এই যে হালকা পাতলা করতে আচ্ছা, তো হয়, চোখের সামনে তো আসছে। এবং যেটা এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানকে একঘরে করে আক্রমণ হচ্ছে। তো মিডল ইস্টে যে লোকগুলো আছে, মিডল ইস্টে যে রাষ্ট্র শাসক যারা আছে, তারা এই যুদ্ধে অবশ্যই মার্কিন স্বার্থ দেখছে, তাদের পক্ষে আছে। কিন্তু আমি জানি যে জনগণ কিন্তু নাই, এবং জনগণ নাই বলে তারা ইরানকে পাল্টা আক্রমণ করছে না। কারণ জনগণ যদি থাকতো তাহলে করতো। কারণ জনগণ জানে যে জনগণ ইরানের পক্ষে। এই জন্য মিডল ইস্টের সব শাসক দেখবেন আপনি চুপ করে আছে, কারণ তাদের কাছে কি অস্ত্র নাই, তাদেরকে কি আমেরিকান প্রেশার নাই, তারা কিচ্ছু করছে না। এবং প্রথমে ইরানের নিন্দা করলেও পরবর্তীকালে কিন্তু যুদ্ধবিরতির আহ্বান তারাও জানিয়েছে, যে যাতে যুদ্ধটা থেমে যায় না, যুক্তরাষ্ট্রের কাছে। নিন্দা তো করবে। আমার বাড়িতে আপনি একটা বোমা মারছেন, আমি একটু নিন্দা না করলে আমার জনগণও তো আবার না, ক্ষিপ্ত হতে সেটা পারে। বলছেন যথার্থই, যে তারা পাল্টা হামলা করেনি। ওইটাই পাল্টা হামলা না করার উদ্দেশ্য হচ্ছে ওইটাই। তারা চায় না যে হোল মিডল ইস্টে এটা বিস্তৃত হয়ে যাক। এখন মার্কিন স্থাপনাগুলোতে আছে, টার্গেটেডগুলোতে আছে, হয়তো ভুল কারণে হয়তো অন্য জনপদও চলে যাচ্ছে, কিন্তু টার্গেট জনপদ না, ইরানের টার্গেটও জনপদ না। আপনি ইরাকে যেসব বিদেশি সাংবাদিকের সাথে তখন আপনাদের যোগাযোগ বা পরিচয় হয়েছিল, পরবর্তীকালে যোগাযোগটা ছিল খুব বা কম, এখনো আছে? খুব কম, খুব কয়েকজনের সাথে আছে, খুব কম। এবং বেশিরভাগ আমার আনফর্চুনেট, বেশিরভাগ মারা গেছে দেখি আমি। আমার সাথে খুব ঘনিষ্ঠ যে কয়জনের ছিল, কয়েকজন মারা গেছে। মানে আর স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক মানে মৃত্যু হয়েছে। যে ইন্ডিয়ান জার্নালিস্টটা স্বাভাবিক মৃত্যু কিনা আমি জানি না। ও ওর ওর মৃত্যুটা আমাকে বেশি বেশি মানে ইয়ে করে, ব্যথিত করে। ব্যথিত করে। ও বোম্বের একটা ইয়েতে বিচে নেমে সাগরে তলিয়ে গেছে, এবং তার তার মানে দুর্ঘটনা। তার তার ফ্যামিলি মনে করে যে এর পেছনে অন্য কিছু আছে, কারণ গুজরাটে যে দাঙ্গা হয়েছিল তার উপর সে ডকুমেন্টারি করেছিল। সে মুসলিম ছেলে, নিজামি। আমার খুব খারাপ লাগে ওর কথা চিন্তা করলে। আমি বাগদাদ এরপরও মানে যুদ্ধের পরেও কয়েকবার আমাদের দেখা হয়েছিল ইয়েতে, দিল্লিতে। যাক, এরকম অনেক দুঃখ বেদনার তারপর গল্প। আরেকজন ছিল আপনার গ্রিসের, আমার খুব ঘনিষ্ঠ ছিল, ওইখানে গেলাম, সেও মারা গেছে। গ্রিসের তানিয়া একটা পত্রিকা, সেই পত্রিকার বড় সাংবাদিক, সেও মারা গেছে। এরকম কয়েকজনের সাথে কোনো রিপ্লাই পাই না। তো লিজ ডুসেটকে তো আপনি চেনেন, বিখ্যাত, উনি তো আছেন। তারপর রাগী ওমর ছিল, রাগী ওমর কোথায় হারিয়ে গেছে আমি জানি না, ওকেও দেখি না এখন, সাংবাদিকতা ওইভাবে আর নাই। মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব সাংবাদিক সংগঠন আছে বা তারা বা মানবাধিকার সংস্থা আছে, এই সাংবাদিকদের এই বিশেষ করে যুদ্ধ সাংবাদিকতায় যারা যুক্ত হন, তারা যে বিপদে পড়লে তারা কতটা সহায়তা পান তাদের কাছ থেকে? না, সম্ভব হয় না, ওটা সম্ভব হয় না। এখানে আসলে বিপদ হয়তো হোস্ট কান্ট্রি থেকে, অথবা আপনাকে হোস্ট কান্ট্রি ইয়ে করছে, হেল্প করছে। ইরাকে আমাদেরকে হোস্ট কান্ট্রি হেল্প করছিল। হোস্ট কান্ট্রি বলতে আমরা ইরাকের কথা বলছি। কিন্তু আমেরিকানরা আমাদেরকে দেখে না। আমেরিকানরা আমাকে যেখানে পারছে সেখানে মারতে চাইলে তাদের কিছু আসে যায় না। আমরা যুদ্ধের ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছি, সেরকম কয়টা ইভেন্ট ছিল, 2-3টা জায়গায় আমরা ওরকম ইভেন্টে পড়ে গেছি যে আমরা গাড়িতে শুয়ে যেতে হয়েছিল। কিন্তু আবার আপনি যদি আফগানিস্তানের কথা চিন্তা করেন, সেখানে তো হোস্ট কান্ট্রি নাই। সেখানে আপনি তো আফগানিস্তানেও হ্যাঁ, গিয়েছিলেন। সেখানে হোস্টও মারছে, আবার গেস্টও মারছে। আমি তো গেস্টের দ্বারাই অ্যারেস্ট হয়েছিলাম। আমি কান্দাহারে অ্যারেস্ট হয়েছিলাম, গেস্ট আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু দীর্ঘ দেশ মানে কাহিনী। আক্রমণকারী শক্তি, মানে না, না, তখন মার্কিন। গেস্ট মানে হচ্ছে তখন, সরি, আক্রমণকারী শক্তি না, আমাকে হোস্ট কান্ট্রিতেই আমি ইয়ে হয়েছি। আমি মানে তালেবানরা ধরেছে। তালেবানরা ধরেছিল, আচ্ছা। এখানে মানে হোস্ট আর গেস্ট আক্রান্ত দুজন। শক্তি, তখন হ্যাঁ, তো আক্রান্ত তারা। তখন হোস্ট আর গেস্ট দুজনই মারছে। তো এখানে হোস্ট গেস্টকে মানে আচ্ছা, হোস্ট করেছিল। আফগানিস্তানের অভিজ্ঞতাটা যদি একটু বলেন।
এটা এটা তো আফগানিস্তানের তো অভিজ্ঞতা তো আরো ভয়াবহ ছিল, যেটা বলতেছিলাম। এখানে তো আমাদেরকে ইরাক তো আমাদেরকে আক্রমণ করে নাই, ওখানে দুই দেশে দুই পার্টি মারছিল, এবং ওখানে ওরা সাংবাদিকই সহ্য করতে পারতো না। আমি যখন কান্দাহারে গেলাম, তখন যেদিন অ্যারেস্ট হলাম, সেই অ্যারেস্টের পরে আমাকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, আমাকে কিন্তু রাখে নাই ওরা পরিচয় ছাড়া পেয়ে। পেলেন কেন আপনার বাংলাদেশি পরিচয় পেয়ে? স্যার, আমি মুসলমান, এটা প্রমাণ দিতে পেরেছি, এবং আমরা বাংলাদেশিরা তাদের জন্য উদ্বিগ্ন, এটা আমি প্রমাণ করতে পেরেছি। শুরুতে তারা আমাকে আমেরিকান স্পাই হিসেবে সন্দেহ করেছিল, পরে তারা দেখলো যে আমি যখন বললাম যে বাংলাদেশিরা উদ্বিগ্ন, আমরা জনগণ, তখন একজন বলল যে হ্যাঁ, আমি একটা পাকিস্তানি পত্রিকায় দেখেছিলাম বাংলাদেশি মোল্লারা আমাদের জন্য মিছিল করছিল। সো এটা আমার জন্য বিরাট এক হয়েছিল, মানে একটা মানে আপনার সুরক্ষা দিয়েছিল। সুরক্ষা দিয়েছিল। এবং ওর পর থেকে আমি মোল্লাদের মিছিলের কোনো বিরোধিতা করি না, মোল্লারা যা ইচ্ছা মিছিল করবে। মোল্লা মানে ধর্মপ্রাণ মানুষ, এই তো? মানে মোল্লা বললে আবার একটা মোল্লা বললে আবার ইয়ে হচ্ছে। শব্দগত ভাবে মনে হয় যে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানে ধর্ম না না, ধর্মপ্রাণ মোল্লা মানুষ। এরা বুঝে না, মোল্লা শব্দ কিন্তু ওখানে শিক্ষক। মোল্লা অনেক বড় শব্দ, কিন্তু আমাদের মোল্লাদেরকে আপনি ঠিকই বলছেন, কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য অর্থে বলে, এবং মৌলভী বললে বেটার আর কি। ঠিক আছে, আমাদের মৌলভীরা যারা, মৌলভী বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা এগুলোর বিরোধিতা করে, আপনি দেখবেন গাজাতে আক্রমণ হলো বা অন্য কোথাও হলো, এখন এগুলো কমে গেছে, তখন খুব ভালো ছিল, তখন ওরা অনেকে নেমে যেত। এখন আমেরিকার আক্রমণে মনে হয় ওদের আর লাগে না, গায়ে লাগে না। কিন্তু যে আফগানিস্তানে আপনি গেলেন এবং সেই আফগানিস্তানে তালেবানদের পরাস্ত করে যুক্তরাষ্ট্র প্রায় 2 দশক শাসন করলো, তারপর কিন্তু তাদেরকে আবার চলে বিদায় যেতে নিতে হলো। হলো। হ্যাঁ, এই মানে সেখানকার ভূ রাজনীতি, আহ, এর রসায়নটা কি? আমেরিকাকে এভাবে লেজ গুটিয়ে যেতে হলো কেন? সব সময় হয়েছে, আফগানিস্তানকে কেউ কোনোদিন করতে পারে নাই, আপনার পদানত করতে পারেনি। মাথা নত করতে পারে নাই। আর ওদের ওদের জিওগ্রাফিটা এরকম যে আপনার পক্ষে সম্ভব না ওইখানে গিয়ে আপনি টিকবেন। পাহাড় পর্বত, তারপরে এর মধ্যে মানুষগুলো এত বদ্ধ চিন্তার, আপনি এদেরকে তো করতে পারবেন না, আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না। আমাদের বাঙালি আমরা যারা আছি, আমেরিকানরা ট্যাবলেট পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, ওদের ট্যাবলেট খাচ্ছি, টাকা খাচ্ছি, তারপর আমরা এখানে যেটা করলাম, এটার নাম কি বলেন আপনারা, এই যে যে আন্দোলন হলো আর কি আমাদের, আমরা বললি না পেছনে কারা ছিল। আচ্ছা, মানে গণ অভ্যুত্থান হলো সেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই বিষয়ে পরে না 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 আসছি। না, আমি বলছি যে এখানে আমরা খুব ইনফ্লুয়েন্স হইতে পারি, আমাদের আচ্ছা, আমাদের বিভিন্ন পক্ষ আমাদেরকে করতে পারে, কিন্তু প্রভাবিত করতে পারে, ওদের প্রভাবিত করতে পারে না কেউ। ওদেরকে প্রভাবিত করতে খুব কঠিন। আর ওদের আরেকটা হচ্ছে যে তালেবান বা পশতুনরা তো অনেক সংখ্যায় বেশি, আর বাকিদেরও আছে, যে হাজারা, তারপরে বিভিন্ন ট্রাইব যারা আছে। কিন্তু আপনি যদি পস্তু বলছেন, যে পস্তু তো পাকিস্তানেও আছে। এই মুহূর্তে যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধই এক ধরনের, ইতিমধ্যে তো হামলার ঘটনা ঘটেছে, এর মূল কারণটা কি? এর মূল কারণ তো প্রভাব, কারণ পশতুনদের একটা অংশ এই যেহেতু আছে, পাকিস্তানে আছে, তারা এই উগ্রবাদের দিকে বেশি ধাবিত হয়ে গেছে, এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড সেখানে চালাচ্ছে, জঙ্গিবাদ উৎসাহ দিচ্ছে, সেটা পাকিস্তান সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো তারা এটা তো বন্ধ করতে চাইবেই। সেই বিষয়গুলো নিয়ে, মানে এটা এটা একবার একটা হয়, মানে কোন দিন যে কে কার বিরুদ্ধে চলে যাচ্ছে এটা বোঝা যায় না। এই অবস্থা করে তারা মানে ওই তালেবান আর এই তালেবান, দুই তালেবানের বিরুদ্ধেই লেগে গেছে আর কি পাকিস্তান। এবং পাকিস্তানের তরফ থেকে এটা ন্যায্যতা আছে যে তুমি আমার ভূখণ্ডে এরকম করবা, গুপ্ত হামলা করবা, এবং আমার এখানে এই সমস্ত কার্যক্রম চালাবা, সে তো ওর রাইটস তো আছে এটার প্রতিরোধ করার। আপনি কূটনৈতিক সাংবাদিকতা করেছেন। এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে অথবা মধ্যস্থতাকারী যুদ্ধে বন্ধের জন্য মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান, এই বিষয়টি কিভাবে দেখছেন? এবং পাকিস্তানের উপর কেন যুক্তরাষ্ট্র ভরসা করছে, ইরানও ভরসা করছে? এটা তারা গুড প্লেয়ার, পাকিস্তান তার কূটনৈতিক দক্ষতা এখানে খুবই ভালো প্লেয়ার হিসাবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী দেশ ভারত যেখানে
ইসরায়েলের পক্ষ নিয়েছিল এবং ওইখানে যে ব্রাদারদের পক্ষ নিয়ে এবং এই ন্যায্যতা এই যুদ্ধের যুদ্ধের উস্কানি যেটা দিয়েছিল এবং যুদ্ধের মধ্যেই মোদি ওইখানে ভ্রমণ করেছিল, সেক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাটা ছিল যে বন্ধুত্ব সুলভ। তারা হোল মিডল ইস্টে যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে সৌদি আরবের সাথে তাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। সৌদির এখানে একটা স্বার্থ আছে। তো সৌদি আরবের আবার পাকিস্তান তার প্রতিবেশী হিসাবে তার সাথেও তার সম্পর্ক আছে ইরানের। এটা কি শুধু কূটনৈতিক দক্ষতার জন্য, না পাকিস্তান মুসলিম দেশ হিসেবে? সবগুলো মিলিয়ে দক্ষতা, এবং পাকিস্তানের সাথে আবার এমন একটা কূটনৈতিক দক্ষতা তারা ইরানের সঙ্গে যেমন সম্পর্ক রেখেছে, আমেরিকার সঙ্গে রেখেছে এবং চায়নার সাথেও রেখেছে। তারা চায়নার সাথেও তো তাদের সম্পর্ক খুব উন্নত। সো এমন একটা পরিস্থিতিতে কেউ যখন নেগোসিয়েশনের টেবিলে এদেরকে আনতে পারছে না, ইউরোপকে ইরান পাত্তাই দিচ্ছে না, তা যার সাথে বিশ্বাস করছে না, বিশ্বাসই করে না, তো এমন একটা পরিস্থিতিতে মিডল ইস্টের প্রতিনিধি হিসাবে বা সৌদি প্রতিনিধি হিসাবে ওই সৌদি আরব যেদিকে যাবে মিডল ইস্টে ওনারা তো সেটা অনুসরণ করবে। পাকিস্তানের সাথে যখন তার সম্পর্ক আছে এবং তাদের ট্রিটিও আছে এদেরকে সেভ করার, তো সব কিছু মিলে তার গরজও পড়ে গেছে যে এই যুদ্ধ থামানো। সব দিক দিয়ে মানে ব্যাটে বলে মিলে গেছে। এবং সৌদি আরব তুরস্ক, সৌদি আরব এবং কাতারেরও সহায়তা নিয়েছে। না, তারা তো একই বলয়ে আছে। তুরস্ক যদিও আলাদা বলয় থাকতো, এখন আমেরিকান বলয় থেকে বের হয়ে আসছে। আপনি এই বৈঠকের দ্বিতীয় দফা বৈঠক সম্পর্কে কতটা আশাবাদী? এটা হওয়া উচিত। আশাবাদী তো আমরা সবাই হব। আমি জানি না এই পাগল কি করে। ট্রাম্পকে তো বিশ্বাস করা যায় না, সে কখন কি করছে। বাট সে ইন্টারন্যাশনালি একটা প্রেশারে পড়েছে। তার ইন্টারন্যাশনাল প্রেশার থেকেও তার অভ্যন্তরীণ প্রেশার আছে। তার দেশের জনগণ তাকে যুদ্ধবিরোধী মানুষ হিসাবে ভোট দিয়েছিল। সে এই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিল। আর এখানে ক্ষমতায় এসে যদি সে যুদ্ধ পক্ষে এবং সরাসরি আমেরিকান যুদ্ধ করছে, আগে তো মানে পরোক্ষ যুদ্ধ করতো, সরাসরি যুদ্ধ করছে, তো এটা তো আমেরিকান জনগণ টলারেট করছে না। আপনি সাবেক উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন? না, আমি রিসেন্ট কোনটা ওনার খেয়াল করিনি। না, উনি ট্রাম্পকে যুদ্ধবাজ হিসেবে ট্রাম্প চিহ্নিত তো করেছেন এবং যুদ্ধবাজ ট্রাম্পের সবাই। এই যুদ্ধের বিরোধিতা করেছেন, যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ট্রাম্প দেশকে বিপদের মুখে নিয়ে যাচ্ছে, এসব কথা বলেছে। কারণ এর আগে ডেমোক্রেটিক পার্টির অনেক কংগ্রেস সদস্য প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু যেহেতু কংগ্রেসে এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে রিপাবলিকান এবং তারা সবাই ট্রাম্পের পক্ষে, কিন্তু শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব পর্যায় থেকে যিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীও ছিলেন গত নির্বাচনে, তিনিই প্রথম এই প্রকাশ্যে তাছাড়া ওদের মিড টার্ম ইলেকশনে আছে, মিড টার্ম ইলেকশনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে ট্রাম্পের জন্য, সেই জন্য একটু তার দায়বদ্ধতা আছে এখানে, এবং যুদ্ধ থামানো তার জরুরি। এখন আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশে অন্য ধরনের যুদ্ধ চলছে। ইরান যুদ্ধের অভিঘাত বাংলাদেশের জনজীবনে পড়েছে, সরকারের উপর পড়েছে। এবং সরকার মাত্র 2 মাস হলো, 2 মাস বয়সী সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারবে বা দেওয়া উচিত বলে মনে করেন? আমি মনে করি যে তাদের প্রথমত স্বচ্ছতা দরকার। তারা আসলে তেল কত আছে না আছে এই নিয়ে একদিন এক কথা বলে আমাদের জ্বালানি কোনো সংকট নাই। জ্বালানি সংকট না থাকলে আমরা কেন লাইন ধরতে হয়, মানুষ কেন লাইন ধরে বিরক্ত হচ্ছে? জ্বালানি সংকট না থাকলে আপনার কেন গ্যাস কিনতে হচ্ছে, এত উচ্চ দামে যাচ্ছেন? সব কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যে নিশ্চয়ই যারা কর্তা ব্যক্তি আছেন, তারা এটা যথাযথভাবে মানে এটা কি বলবো, ম্যানেজমেন্ট ফেলিওর এখানে তাদের। আমি বিশ্বাস করি যে তেলের অভিজ্ঞতার কারণে না, আমি জানি না, অমনোযোগিতার কারণে, ওভার কনফিডেন্স মনে হয়। কারণ হচ্ছে যে এরা 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 এর আগেও আপনি দেখেন এদের কপালে খুব খারাপ, যে যে মানে জ্বালানি নিয়ে এদের কপালটা খুবই খারাপ। এর আগে যখন ছিল হারিকেন জ্বালাইছে, খাম্বা রাখছিল, তারপর মানুষের নানা বদনাম করছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পায় নাই মানুষ।
এই একই কাণ্ড এদের এদের ভাগ্যে রয়ে গেছে, কিন্তু হয়তো এরা নিজেরা তার না উপলক্ষ না, উপলক্ষ তো বাইরের, বাইরে থেকে তো এটা হয়েছে, তারা নিজেরা তো তৈরি করেছে তা না সমস্যাটা, কিন্তু সমস্যা কিভাবে সামাল দিবে সেটা তারা সেই দক্ষতা তারা দেখাচ্ছে না। কিন্তু দেশে তো নিশ্চয়ই অভিজ্ঞ মানুষ আছে, বিশেষজ্ঞ আছেন, তাদের সহায়তা নেওয়া অথবা বিরোধী দলের সহায়তা নেওয়া। এমনকি এই জ্বালানি নিয়ে কিন্তু জাতীয় সংসদে একটা মুলতবি প্রস্তাবও এনে আলোচনা, অর্থাৎ সমস্ত কিছু আনা স্থগিত উচিত করে। তো, কারণ শুনেন হয়নি জ্বালানি সমস্যা আলোচনাটা। শুধু তো বাংলাদেশের না, এটা তো ওয়ার্ল্ডের এখন সমস্যা হয়েছে। ইরান যথাযথভাবে এটাকে একটা টুলস হিসাবে বানিয়ে ফেলতে পেরেছে এই যুদ্ধের প্রথম একটা অ্যাকশন, মানে এই যুদ্ধ হচ্ছে গাজাকে মারতেছে, কার কিছু এসে যায় গেছে না, সবাই তো শুধু দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এখন কেন দুঃখ প্রকাশের সীমাবদ্ধ নয়, এখন এটা বন্ধ হোক সবাই চাচ্ছে কেন? কারণ ইরান সবার যথাযথভাবে গায়ে এসে পড়েছে। গায়ে পড়েছে, যথাযথভাবে এটাকে রূপ দিতে পেরেছে, যে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত করে দিয়েছে তেলকে, তো সবার গায়ে পড়ে গেছে। তো সবার এই সমস্যাটুকু যদি সমাধান করতে হয়, একটা জাতীয় ঐক্য দরকার আছে, এখানে ন্যাশনকে সঙ্গে নিতে হয়। এখন যারা বিরোধী কিন্তু দলে আছে তাদেরকে যথেষ্ট না, তারা যথেষ্ট ভালো সহায়তা ভূমিকা করছে পালন বলে মনে করছে করেন? না, তারা ফালতু ইস্যু নিয়ে ব্যস্ত, তারা সংসদে সংস্কার নিয়ে ব্যস্ত, হেন নিয়ে ব্যস্ত, তেন সংস্কার তো নিয়ে। আর ফালতু ইস্যু না, নিশ্চয়ই এটা সংস্কার ওদের কাছে খুব জরুরি হতে পারে, জনগণের কাছে ফালতু ইস্যু। এই মুহূর্তে এই মুহূর্তে ফালতু ইস্যু জনগণের কাছে। ফালতু যদি নাও বলি, এই মুহূর্তে যেটি বলবো যে জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার এর চেয়েও জ্বালানি সংকটটা অনেক বেশি 100 বার গুরুত্বপূর্ণ। হামের টিকার অভাবে মানুষ মরে যাচ্ছে, আপনার সেদিকে খবর নাই। দ্রব্যমূল্য আকাশচুম্বী, আপনার সেদিকে খবর নাই। তেলের জন্য হাহাকার, আর আপনি আছেন আপনার সংস্কার নিয়ে। আপনি সংস্কারকে খুব ঊর্ধ্বে তুলে ধরছেন হয়তো, আমার কাছে সংস্কার অর্থহীন। আমি জনগণের কাতারে আছি, জনগণ এটা তো তোয়াক্কা করে না এই সংস্কারের কী হবে না হবে। ইউনূসের আবর্জনার জন্য মানুষ কাঁদতেছে না, ইউনূস কি করে দিয়ে না, গেছে এটা তো সেটা শুধু কি ব্যক্তির সবাই। বিষয় না, ওই সরকার এবং রাজনৈতিক দলগুলোই কিন্তু সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। কোন রাজনৈতিক দলগুলো এই এখানে? বিএনপি সহ, বিএনপি, জামাত ইসলামী। বিএনপি জামাত, তোমরা এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি। এই যে আপনি রাজনৈতিক সনদ যে তৈরি করেছেন, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না। এই দেশের সমগ্র মানুষের মতামত এখানে নাই, তার ভিত্তিতে গণভোট হলো। সবই তো অবৈধ, গণভোটও অবৈধ। অবৈধ বলেই তো একটু ঝুলে আছে এখনো। তো বিরোধী দল বলছে যে গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ। না, আপনি কি তাই গণভোট স্বীকার অবৈধ করেন? হলে এটা অবৈধ হবে না, কারণ গণভোটের সাথে ভোটের সম্পর্ক নাই। ভোট হচ্ছে ফেয়ার, আরেকটা সেপারেট একটা মানে entity। জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে গণভোটের কেন হবে? একই দিন হয়েছে বলে তাই? একই দিন হয়েছে বলে তো কিছু ভোট না, পেয়েছে, তাহলে কোনো অথবা তো মানুষ পরিবর্তন, ভোটও দিতে যেত মানে না। রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন হবে না, যেটা গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। হচ্ছে না কোথায়? বিএনপি কি বলেছে যে আমরা যেই সনদে স্বাক্ষর করেছি সেটা পূরণ করব না? না, আপনি- তারা বলছে করবে, তো কিন্তু তাহলে আপনি কেন হাঙ্গামা তৈরি করছেন? আপনি বলতেছি মানে তার অপোনেন্ট। না, হাঙ্গামা কেন বলছেন? তারা চাপ দিচ্ছে সরকার যাতে এটা দ্রুত করে। তো দ্রুত করে, তো তাহলে দ্রুত করবে, ওটা তো না করছে না, তাহলে আপনি রাস্তায় নামার হুমকি দিচ্ছেন কেন? আপনি কেন জনগণের সেটা তো গণতান্ত্রিক অধিকার, রাস্তায় নামা। জনগণের মৌলিক চাহিদাগুলোর পরিবর্তন পূরণ না করে আপনি কেন ওইদিকে চলে যাচ্ছেন? আপনার তো এখন সংসদে বসে কথা বলা উচিত যে শুধু মানুষ যে সাফারিংস হচ্ছে তা না, আগামী দিনগুলোতে এই জ্বালানি সমস্যা কিভাবে রোধ করবেন সেটা। শেখ হাসিনা কতগুলো তৈরি করে দিয়ে গেছিল জ্বালানি সংকট নিরসনের জন্য, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি ক্যাপাসিটি চার্জ দিতে দিতে মরে যাচ্ছেন, আপনি বসে থাকলেও টাকা দিতে হচ্ছে, সে টাকা পরিশোধ করার তো ভেজাল আছে। উনি যে ক্রাইসিস ম্যানেজমেন্ট করে গিয়েছিলেন, আপনারা তো সেই ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আপনাদের নাই। শেখ হাসিনাকে আমরা অভিযুক্ত করছি, ঠিক আছে, আপনি তো জ্বালানি সমস্যার সমাধান করতে পারেন নাই, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টে তো শেখ হাসিনা নিজেকে প্রমাণ দিয়েছেন যে উনি বেস্ট। আপনারা তো ক্রাইসিস ম্যানেজমেন্টে ফেলিওর, এবং আপনারা সরকারি দল বিরোধী দল এক হয়ে কিভাবে এটা মোকাবেলা করবেন সেই চিন্তা করছেন না। আপনারা চিন্তা করছেন সংসদে কিভাবে এই কোটায় কতজন পাবেন, ভোটের রেশিওতে যাবেন, না সংসদ সদস্য কতজন নির্বাচিত হয়েছেন সেই রেশিওতে আপনারা নতুন করে সংসদ সদস্য বানাবেন। এত সংসদ সদস্য দিয়ে কী করবে বাংলাদেশ? এ ব্যাপারে যদি মতৈক্য না হয় সরকারি দল ও বিরোধী দলের মধ্যে, তাহলে তো উচ্চকক্ষ আর হচ্ছে না। উচ্চকক্ষের দরকারটা কি? আপনি মনে করেন প্রয়োজন নাই? কোনো অর্থহীন। উচ্চকক্ষ হচ্ছে যে ওই সমস্ত লোকদের জন্য যারা সংসদে নির্বাচিত হতে পারে না,
যারা বউরে পাঠায় ইয়েতে মহিলা সদস্য করে আপনার কোটাতে, তাদের জন্য। তাদের হয়তো শখ আছে যে উচ্চ পার্লামেন্টে যাবে। আমার উচ্চকক্ষ, আপনার এই কক্ষই তো অকার্যকর হয়ে আছে, আবার উচ্চকক্ষ কি জন্য? আপনি আমাকে দেখান যে না, উচ্চকক্ষের কার্যকর একটা করার কাজ জন্য আছে। চেষ্টা করছে। না না, আপনি আমাকে দেখান উচ্চকক্ষের কাজ আছে, এটা দেখান। না, একটা হচ্ছে যে ক্ষমতার একটা ভারসাম্য থাকে। কি কোথায় ক্ষমতার ভারসাম্য? উচ্চকক্ষে যদি শুধু দলীয় প্রতিনিধি না থাকে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞ ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি এবং যারা যে বিষয়ে অভিজ্ঞ, এ ধরনের ব্যক্তি যদি উচ্চকক্ষে থাকেন, তাহলে এই রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলতে তো পারে। তাহলে সেটার জন্য আপনার উচ্চ কক্ষ বানাতে হবে কেন? সেটার জন্য মহিলাদের জন্য যে কোটা দিয়েছেন আপনি, আরো 50টা পুরুষ কোটা দিয়ে দেন, হয়ে গেল। তাহলে আমরা কি এরকম কোটার রাজনীতি, না না না, আপনার যেহেতু কোটার গণতন্ত্রই না না আপনার যেহেতু কায়েম করব? না না, আপনার যেহেতু বিশেষজ্ঞ আনতে হবে, যে ওই বিশেষজ্ঞ না আসলে সংসদ অচল হয়ে যাচ্ছে। আপনার বিরাট বক্তৃতাবাজ একজন আছে, সে ফেল খেয়েছে, তারে পার্লামেন্টে থাকলে আপনার ভালো লাগতো, তাহলে কিভাবে আনবেন? তাহলে সেটা আনার জন্য তো এই পদ্ধতিতে বেটার। এবং আপনি পুরুষ কোটা একটা করে দেন, মহিলা কোটা একটা আছে, এবং মহিলা কোটা আপনি যাদেরকে নিচ্ছেন সেখানেও তো যোগ্য লোক পাচ্ছেন না। পুরুষ কোটা আসলে তো আবার অন্য কোটারও দাবি উঠতে পারে। কোন কোটা দাবি করতে পারে? যাই হোক, আমি না না না, পুরুষ কোটা, আপনি পুরুষ কোটাকে হাস্যকর কেন ভাবছেন? কারণ আমাদের রাষ্ট্র, আমাদের সংসদ সবই তো পুরুষ নিয়ন্ত্রিত, সুতরাং আপনি আবার নতুন করে না, মহিলা তো আছে এখানে। হ্যাঁ আছে, কিন্তু তারা তো সংরক্ষিত আসনে। তাদের যদি যদি এটা তো সংরক্ষিত আসনে হবে। যদি রাজনৈতিক দলগুলো না সবাই আপনি সরাসরি ভোটে রাজি হতো যে 100 নারীদের 100 সংরক্ষিত আসন থাকবে, সরাসরি ভোটে নির্বাচিত হবে, তাহলে তো এই আচ্ছা, আপনি যেগুলো নির্বাচিত করে দিতে যাচ্ছেন উচ্চকক্ষে, সেটা তো কোটা, সেটা তো এই প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে না প্রাপ্ত সংসদের ভিত্তিতে হবে? এটাই নিয়ে তর্ক। এটা নিয়ে তর্ক। এই তর্কের যদি মীমাংসা না হয়, তাহলে উচ্চকক্ষই হচ্ছে না, আমরা সেদিকে যাচ্ছি। কিন্তু আমি বলছি যে আপনার ওই পদ্ধতিতে আপনি সংসদে নিম্নকক্ষে রাখেন না কতগুলো লোক, তাতে ঝামেলা শেষ। আচ্ছা যাই হোক, সেটা করার জন্যও তো একমত হতে হবে সরকারি দল, বিরোধী দল। আমরা সেটাই চাচ্ছি, আপনারা একমত হন, সংসদের মধ্যে একমত হন, আপনারা নিজেরা সেখানে ডিসিশন নেন। এখন আপনারা মানে গায়ের ঠেলায়, গায়ের জোরে তো সবকিছু আপনারা নিয়ে যেতে পারবেন না। গায়ের জোরে করলে তো সেটার ফল ভালো হয় না, সেটা আমরা অতীতে দেখেছি। এবং শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে আবার আইন পাশ করলেও তার ফলও ভালো হয় না। শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আইন পাশ করি, সেটা যেমন আমরা কার্যকর না। আপনার 3 জন সমর্থক নাই, আপনি আপনার দাবি মানতে হবে, সেটাও সমর্থনযোগ্য না। না, কোনোটাই না। কথা হচ্ছে যে ন্যায্যতা, যে কোনো আইন বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ন্যায্যতা হচ্ছে প্রধান। এবং ন্যায্যতা বিচার করবে কে? নিশ্চয়ই জনগণই করবে। আবার অন্যায্য সিদ্ধান্ত জনগণ যে রুখে দাঁড়াতে পারে, আর সেটা তো আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি। জনগণ সেটি তার আত্মদান এবং তার সংগ্রামের মধ্য দিয়ে দেখিয়েছে। গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এরপর অন্তর্বর্তী সরকার সেটা কতটা পূরণ করতে পেরেছে? 0। অন্তর্বর্তী সরকার আমাদের যে গণ অভ্যুত্থানের স্বপ্নকে চুরমার করে দিয়েছে এবং দেশটাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থানের নায়করা যাকে সিলেক্ট করেছে, আমরা যাকে দেবতা ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদের দেশটাকে অন্যরকম কিছু দিয়ে যাবে। হ্যাঁ, সেটা পারেনি, কিন্তু সেই লোক পারে নাই, কিছুই পারে নাই। না, সে পারেনি, এবং কিন্তু তার নিজের স্বার্থগুলো উদ্ধার করতে পেরেছে ঠিকই। না, এরকম আমরা রাজনীতিকদের ক্ষেত্রে এবং রাজনীতিকরা যাদের পছন্দ করেছে অথবা অরাজনৈতিক ব্যক্তি কারো ক্ষেত্রেই আমরা চাইব যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকার, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও গিয়েছিলেন। এবং আপনি কূটনৈতিক সংবাদদাতা হিসাবে বা একজন সাংবাদিক হিসাবে নিশ্চয়ই স্বীকার করবেন যে ভারত সাথে বাংলাদেশের একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। এই সফরের মধ্য দিয়ে কি বরফ গলবে বলে মনে করেন? কিছুটা তো গলবে। ভারতও বলেছে আমরা নির্বাচিত সরকারের সাথে ডিল করব, অনির্বাচিত সরকারের সাথে ডিল করব না। এবং ভারত এই সরকার আসার পর ভারতের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছে, যে নানা ইস্যুতে,
এবং যেগুলো শেখ হাসিনা করেছেন বলে এখন গোলামি চুক্তি হেন তেন ডিক্লার করেছিল, তো সবগুলোতে আবার রিইনস্টল করার জন্যই ভারতের পা ধরছে সব কিছু। বলছে না ভারতের না, বাণিজ্য পা সুবিধা। ধরছে আমরা এই ভাষা ব্যবহার করি না। না, আমি এই আমরা জন্য বলি যে ভারতের আমি পা কাছে ধরছে এই জন্যই বলবো, কারণ হচ্ছে যে আপনি এই জিনিসগুলোকে খারাপ বলেছিলেন, আপনি খারাপ বলেছেন, যেগুলো যেগুলো খারাপ বলেছেন ভারত যেগুলো বন্ধ করে দিয়েছে, যেমন ট্রানজিট সহ অন্যান্য বিষয়গুলো, আমাদের গুডস যেতে পারছে না বিভিন্ন দেশে, তো আপনি সেগুলোর জন্য এবং ভিসা বন্ধ করে দিয়েছে, না, তো আপনি ওইগুলোর জন্যই আবার যাচ্ছেন। আপনি নতুন কি জিনিস চাচ্ছেন ভারতের কাছে যেটা শেখ হাসিনা চায় নাই বা শেখ হাসিনার আমলে ছিল না? এখন তো সংগ্রাম হয়ে গেছে, শেখ হাসিনার আমলে বাংলাদেশের যা ছিল, অভ্যন্তরীণ আমাকে শেষ রাজনীতিতে করতে দেন। এখন তো বাংলাদেশ সরকারের সংগ্রাম হয়ে যাচ্ছে, বা ইউনূস সরকার যেগুলো জিনিস পায় না, ইউনূস সরকারের আমলে যেগুলো অফ করে দেওয়া হয়েছিল সেগুলো পুনরুদ্ধার করার জন্য। তার মানে আমরা ভারতের সাথে যে সম্পর্ক মানে আমাদের ডেভেলপ করব, সেই নতুন কোনো ইস্যু তো নাই। ইস্যু হচ্ছে যে শেখ হাসিনার আমলে যা ছিল ভাই ওগুলো ফেরত দাও। মানে সেটা আছে, এর পাশাপাশি একটা আস্থার সম্পর্ক গড়ে তোলা সেটা তো সমতার দরকার। ভিত্তিতে। সেটা তো আমি বললাম, ভারত চেয়েছিল যে এখানে একটা নির্বাচিত সরকার হবে এবং যথাযথভাবে এখানে মানে প্রশ্নবিদ্ধ হলো একটা নির্বাচিত সরকার আছে, ভারত তাকে সমর্থন করেছে। আমরাও চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্কগুলো উন্নত হোক, সেই জায়গায় তো কারো দ্বিমত নাই। এবং এই সম্পর্কগুলো যদি সামনে এগিয়ে যায় এবং আমরা যে লাভবান হব, ওরাও লাভবান হবে। কিন্তু আমাদের মধ্যে যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, যে সমস্ত স্লোগান তুলে যে বিভাজন তৈরি করা হলো, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা হলো, সেটা তো এই আগের সরকারই করেছিল। সেটা তো এই সরকারের যে প্রতিনিধি, উনি যে সফর করে এসছেন, উনিও তো সেই সরকারেই ছিলেন। যাক, ওই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ, আশা করি। আপনি সাংবাদিকতার একজন শিক্ষকও এবং একই সঙ্গে পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার ক্ষেত্রে এখন বড় ঝুঁকি অপতথ্য, ভুল তথ্য এবং গুজব। এর থেকে উত্তরণের উপায় কি? সত্য সত্য বলা। কারণ এই যে সাংবাদিকতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে মেইন স্ট্রিম মিডিয়ার জন্য, যে অনলাইনগুলো বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো, এখন তারা তাদের সাথে প্রতিযোগিতায় যেতে চায়। তো তারা তো তাদের তো একটা চরিত্র আছে, তারা যদি সোশ্যাল মিডিয়ার ভূমিকায় নেমে যায়, তারা যদি ওই সস্তা সাংবাদিকতায় নামে, তাদের হেডলাইন যদি ওরকম হয়, সেখানে তো হবেই। কারণ মানে মুখরোচক এবং মুখরোচক ইয়েতে যায়, উস্কানিমূলক বা এই উস্কানিমূলক ধরনের। ইয়েতে যাচ্ছে। তো সংবাদপত্র তার যে ওজন আছে সেটা রক্ষা করাটাই হচ্ছে তার প্রধান দায়িত্ব। সে যে সোশ্যাল মিডিয়া স্টাইল ধারণ করছে, সেটাই এখন আমার কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হয়। এবং শিক্ষিত লোকদেরকে এখানে আরও এনগেজ করা উচিত, এবং কম দামি শিক্ষিত, লোক, অভিজ্ঞ, দায়বদ্ধ। অভিজ্ঞতা কম দামে, স্টাফ কম দামে লোক না আনা উচিত, যারে তারে সাংবাদিক বানিয়ে দেওয়া সেগুলো বন্ধ করা উচিত। তাতে দেখবেন যে শুধু শৃঙ্খলা। সাংবাদিক না, সম্পাদকও বানিয়ে দেওয়া। আর এদেশে তো মেট্রিক পাসও সম্পাদক ছিল, মেট্রিক পাস আরও হয় সম্পাদক। এদের কীভাবে যে সম্ভব, এগুলো মানে এবার রাষ্ট্রীয় ইয়ে লাগে। আমি তো সম্পাদক ছিলাম, আমি জানি যে আমার সম্পাদক অনুমোদন আসতে 2 মাস না 3 মাস লাগলো। তো আমি মাস্টার্স করা একটা লোক জার্নালিজমে, এবং দীর্ঘ অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা, তখন আমার এটা অনুমোদন হইতে 2 মাস লাগে, আর ক্লাস 8 পাস লোক সম্পাদক হয়ে যায়। তো এটা কীভাবে হয়, রাষ্ট্রের কী নিয়ম রাখছে এগুলা, এবং সরকারি যন্ত্র কিভাবে কাজ করছে আপনি বুঝতে পারেন। সাংবাদিকতার দায়বদ্ধতা তৈরি করার জন্যে আইন জরুরি, না সাংবাদিকদের নিজেদের দায়িত্ববোধ এবং পেশাগত সততা জরুরি? সাংবাদিকদের জন্য আইন কেন? না, সেটাই, বিভিন্ন আইন আছে, আপনি যে নানা রকম আপনি বলছেন যে নিয়ন্ত্রণের জন্য? নিয়ন্ত্রণের জন্য। না, নিয়ন্ত্রণের জন্য তো আইন তো থাকবে। আইন এবং নিজেদের দুইটার মাঝামাঝি চলতে হবে। নিয়ন্ত্রণহীন হলে তো মানে ওপেন ফিল্ড যদি থেকে থাকে, তাহলে তো আমরা এখানে অনিয়ন্ত্রিত হয়ে যাই, আমাদের তো দায়বদ্ধতা থাকে না। আমাদের এক ধরনের নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু সেটা আবার কিন্তু স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে। পেশার কাছে দায়বদ্ধতাটাই তো বড়। না, ওইটা বলছি যে আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে সেরকম আইন জরুরি না। আর পেশাগত ইয়ে তো লাগবেই আপনার। সেটা তো আপনি নিজের পেশাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, পেশাগত ইন্টিগ্রিটি এবং দায়বদ্ধতা যদি আপনার না থাকে, তাহলে তো সেখানে আর সংবাদপত্র কিসের? এগুলো আপনার আর সোশ্যাল মিডিয়ার মধ্যে তাহলে তার পার্থক্য নাই। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি যে সমস্যাগুলো বললেন, যে মূলধারার সংবাদ মাধ্যমও নানা রকম মুখরোচক, নানা রকম উত্তেজক শিরোনাম বা সংবাদ পরিবেশন করে এক ধরনের
সমাজে অস্থিরতা তৈরি করেছে, আর সেটি বন্ধ করার উপায় কি, বা সেটি না করার উপায় কি? সেটা বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইন দরকার। ওই এমন আইন না যেগুলো এগুলা মানে স্বাধীনতা খর্ব করবে। আমি বলছি যে দায়বদ্ধতা শিখাবে সেরকম আইন দরকার। রাষ্ট্রীয় আইন না, সাংবাদিকরা নিজেদের মধ্যেই সাংবাদিকরা একটা নিজেরা দায়বদ্ধ। কখনো করবে না, রাষ্ট্রীয় আইন দরকার এখানে। বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য এটা আইন যদি আসে, যেটা শেখ হাসিনার আমলে ছিল এবং সেটা একটা দানবীয় আকারে ছিল, তো সেটার থেকে আমরা উত্তরণ, আমরা গণতান্ত্রিক আইন চাই। গণতান্ত্রিক একটা আইন চাই, যেটাতে আমার স্বাধীনতাও খর্ব হবে না, আবার অপতথ্য ছড়ানো বন্ধ হবে। দুইটাতে কার্যকর হয়। আনিস আলমগীর, আমরা যুদ্ধ সাংবাদিকতা, বাংলাদেশের চলমান রাজনীতি এবং সাংবাদিকতার আর ভেতর বাহির নিয়ে কথা বললাম। চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আবারও দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।